আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন। স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন, সবার সাথে নমস্কার করেছেন। যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, যে কাজ, সেই কাজের ফলে অর্থনীতি বাড়ছে, স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে, শিক্ষা বাড়ার ফলে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে, সংখ্যাও বাড়ছে। আগে যেটা অন্যান্য রাজ্যে ছিল না, শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়তো। আর পশ্চিমবঙ্গের অবস্থা কি? 7 লক্ষ কলেজের সিট, অনার্স পড়ার জন্য 3 লক্ষ ভর্তি হচ্ছে না। অনুপ্রবেশ এমন একটি সমস্যা, এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। সেজন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন। এর মধ্যে জাতি ধর্ম ব্যাখ্যার বিষয় নেই। যারা মুসলিম, ভারতীয় মুসলিম, তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে। 3বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার। এবং লিডার শুধু আমাদের নয়, পুরো দেশ নয়, বিশ্বের সবথেকে জনপ্রিয় লিডার। কলকাতা পুলিশ নির্বিকার, পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার, মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। 2 লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে, একটি ওয়ার্ডে থাকতে পারে, তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয়, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে? তার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশকারী আছে, সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে। আগেই বলেছিলাম, তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। ভূপেন হাজারিকাকে নিয়ে আমাদের সকলের শ্রদ্ধা আছে, কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি, কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে। যে কর্মসূচি রয়েছে এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বেশ কিছুটা দেরিতে আসলেন, তার কারণ সম্পর্কে যদি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী কেন দেরিতে এলে এই কারণ সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী এত বড় 140 কোটি মানুষের দায়িত্ব তার মাথায়, তার হাতে, তো স্বাভাবিকভাবে নানা ধরনের কাজ চলে আসে। দেরির কারণ পিএমওই একমাত্র বলতে পারবে। আপনারা জানেন, একটি সরকারি মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, সেই সরকারি মিটিং চলবে। আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা, মাননীয় আমাদের মাননীয় রক্ষামন্ত্রী, আমাদের মাননীয় রাজনাথ সিং, তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় 1 ঘন্টা আগে পিছে। তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারবো। একটা নজিরবিহীন ছবি, মানে প্রধানমন্ত্রী নিজে তার গাড়ি থামালেন, গাড়ি থেকে বেরিয়ে আসলেন, দলের যে কর্মী সমর্থকরা তাদের উদ্দেশ্যে এবং বেশ অনেকটা সময়, প্রায় 4-5 মিনিট বেরিয়ে আসলেন তিনি। দেখুন, আমরা ওনাকে এয়ারপোর্টের ভেতর থেকে সি অফ করার পর আমরা বুঝতে পেরেছিলাম, যেহেতু কনভয়টি দাঁড়িয়ে গেছে, আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন। স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন, সবার সাথে নমস্কার করেছেন। এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা। বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও, 3বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার। এবং লিডার শুধু আমাদের নয়, পুরো দেশ নয়, বিশ্বের সবথেকে জনপ্রিয় লিডার। আগামীকাল একটা সেনাবাহিনীর কর্মসূচিতে তুমি যোগ দেবে, সেখানে কি কোনো বৈঠক বা আলোচনা বা বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা? দেখুন, এটা একদমই কনফিডেন্সিয়াল ম্যাটার। সেখানে আমাদেরও কারো জানার কোনো বিষয় নেই। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের রক্ষামন্ত্রী সেখানে থাকবেন, রাজনাথ সিংজি, এবং সেনার বিভিন্ন আধিকারিকরা থাকবেন। আমরা মিডিয়ার মাধ্যমেও এইটুকুই জানতে পেরেছি। অসম থেকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু আমরা দেখি আমাদের এই রাজ্যে অনুপ্রবেশকারীদের জামাই আদর তৃণমূলের। দেখুন, অনুপ্রবেশ এমন একটি সমস্যা, এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। সেজন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন। এর মধ্যে জাতি ধর্ম ব্যাখ্যার বিষয় নেই। যারা মুসলিম, ভারতীয় মুসলিম, তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে। কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদেরকে ভারতবর্ষ ছেড়ে, অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার, তারা এই দেশে ঢুকে পড়েছে, তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই। ভারতীয় মুসলিমদের এই দেশে থাকার অধিকার আছে, কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা, গুলশান কলোনিতে, সেখানে বলা হয় 3000 থেকে 5000 ভোটার, অথচ অধিবাসী হচ্ছে 2 লক্ষ। এই 2 লক্ষ তারা কারা? কলকাতা পুলিশ নির্বিকার, পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার,
মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। 2 লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে, একটি ওয়ার্ডে থাকতে পারে, তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয়, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে? পারছে না। সেই জন্য তো উর্দু কবিতার যে আসর, যেখানে জাবেদ আক্তারকে ডাকা হয়েছিল, সেটা ক্যান্সেল করতে হলো, কারণ পুলিশ পারছে না। এদের সামনে পুলিশ বারবার স্যারেন্ডার করছে। আপনি গুলশান কলোনির কথা বললেন, তৃণমূল এই মুহূর্তে সেখানে মহামিছিল করছে, অথচ তৃণমূলের নেতারা এই গোটা ঘটনার সঙ্গে জড়িত। মহামিছিলটা কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন। কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের, তিনি বিধায়কের বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলরের বিরুদ্ধে করছেন? কে কার বিরুদ্ধে সেটা তো স্পষ্ট করে বলতে বলুন। আর সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশকারী আছে, সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে। আজকে একটা খতিয়ান দিচ্ছেন এসএসসিতে, ভিন রাজ্য থেকে প্রায় 40,000-এর বেশি পরীক্ষার্থী এসেছে। কটাক্ষ করে ব্রাত্য বসু বলছেন যে ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নাকি সাফল্য, এই খতিয়ানই তার প্রমাণ দিচ্ছে। কি বলবেন? মাননীয় ব্রাত্য বসুকে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় এর থেকে বেশি আছে। অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে, একটা জেলা। বাকি তো ছেড়ে দিন। মহুয়া মৈত্রের স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভার সাংসদ ছিলেন, যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে। তার উপর ব্রাত্য বসুরা এই ধরনের কথা বলেন। পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেওয়াজ আজকের নয়, বহুদিন ধরে আছে। আমরা হাওড়া স্টেশনে দেখেছি একসময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করতো। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছি। তো এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, যে কাজ, সেই কাজের ফলে অর্থনীতি বাড়ছে। স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে। শিক্ষা বাড়ার ফলে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে, সংখ্যাও বাড়ছে। আগে এটা অন্যান্য রাজ্যে ছিল না, শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়তো। আর পশ্চিমবঙ্গের অবস্থা কি? 7 লক্ষ কলেজের সিট অনার্স পড়ার জন্য 3 লক্ষ ভর্তি হচ্ছে না। যে কলকাতার কলেজগুলোতে একসময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, সেই কলেজগুলোতে অনার্সের সিট ফাঁকা থাকছে। ব্রাত্যবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে। কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না, কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না, কেন চাকরির কথা তারা ভাবছে না, সেই বিষয়ে ভাবতে বলুন। ভূপেন হাজারিকাকে নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, তাহলে কি মোদী জামানার আগে ভূপেন হাজারিকে বঞ্চনা করা হয়েছে? কি বলবেন? দেখুন, ভূপেন দা আমাদের সকলের শ্রদ্ধেয় একজন গায়ক। তাকে যেভাবে সম্বর্ধনা বা যেভাবে পুরস্কৃত করা উচিত ছিল, সেই ধরনের তো আমরা আগে দেখিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসামের ডেভেলপমেন্টাল কাজের নামকরণ ভূপেন হাজারিকার নামে হচ্ছে, এবং তিনি ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের একজন। তো ভূপেন হাজারিকাকে নিয়ে আমাদের সকলের শ্রদ্ধা আছে। কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি, কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যাত্রাতে কত কাউন্ট হলো আমি জানি না, 60 বারের বেশি শুধু নর্থ ইস্টে গেছেন। 60 বারের বেশি একজন প্রধানমন্ত্রী। আর ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী যোগ করলে অতবার হবে না। এই যে বিপুল পরিমাণ মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিট, বিপুল পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রীদের 600-র বেশি ভিজিট হয়েছে নর্থ ইস্টে গত এই কয়েক বছরে আমাদের সরকারের সময়। অতএব নর্থ ইস্টকে যা ভারতবর্ষের সুরক্ষার জন্য, আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে সেই গুরুত্বটা এবং নর্থ ইস্টের মানুষকে সেই গুরুত্বটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। ডোনার মিনিস্ট্রির তরফ থেকে আমরা বড় বড় প্রোগ্রাম দিল্লিতে করেছি নর্থ ইস্টকে, সংস্কৃতিকে সামনের দিকে তুলে আনার জন্য, নর্থ ইস্টকে গোটা ভারতের সামনে এবং গোটা বিশ্বের সামনে দেখানোর জন্য। এটা এর আগে হয়নি। শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আগামীকাল যে বৈঠক, আমরা দেখছি যে সাম্প্রতিককালে প্রতিবেশী দেশগুলোতে যে ধরনের অস্থিরতা, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীর সঙ্গে, 3 সেনাপ্রধানের সঙ্গে এবং যে বৈঠক, তার কতটা গুরুত্ব রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরিখে আপনি এই বৈঠক? দেখুন, আমি আগেই বলেছি বৈঠকের গুরুত্ব অপরিসীম, কিন্তু এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে আমাদের কারোরই বাইরে কোনো মন্তব্য করা উচিত নয়। এর সাথে দেশের স্বার্থ জড়িত। ধন্যবাদ। মিহির চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি বেটিং অ্যাপের জন্য তাকে ইডি ডেকেছে, বেটিং অ্যাপ কেলেঙ্কারির বিষয়। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবে, এটাই স্বাভাবিক। আমি তো আগেই বলেছিলাম, তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন,
সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন। আমরা এখানে গেছি, প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।